ভট্টাচার্য, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের গুড গার্ল হিসেবে পরিচিত, সেই চন্দ্রিমা ভট্টাচার্য হাত ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবচন্দ্রিমা বলা যায়। কেন কথা বলছি? কারণ বিধানসভায় নব তৃণমূলের ঘরে চন্দ্রিমা ভট্টাচার্য আজ যান। বিরোধী দলনেতা ঋতব্রতর ঘরে তাকে যেতে দেখা যায়। তৃণমূলের সব পদ ছেড়ে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটে হারের পর তাকে রাজ্য সভাপতি করা হয়েছিল, সে পদ থেকে তো ইস্তফা দিয়েছেন। আর তার সঙ্গে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে সই করার অধিকারও ছিল চন্দ্রিমা ভট্টাচার্যের, সেটাও ছেড়ে দিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন গুড গার্ল চন্দ্রিমা। তৃণমূলের সব পদ ছেড়ে বিধানসভায় তিনি গেলেন। এবং আগেই আপনাদের জানিয়ে রাখি, তৃণমূলে চন্দ্রিমার ছেলে সৌরভ বসু তিনি গিয়েছিলেন। আর এবার আজ ঠিক এই ছবিটা দেখা গেল। ঠিক যে কথা বলছিলাম, তৃণমূলের রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন, তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে সইয়ের অধিকার ত্যাগ করেছেন। নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধি আর নয়। আর এই চন্দ্রিমা ভট্টাচার্য বরাবর কি দেখা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের ছিলেন তিনি। সেই মমতার গুড গার্ল কেন কালীঘাট থেকে দূরে সরে গেলেন? দলের সব পদ থেকে পদত্যাগের পর নিউজ 18 বাংলায় মুখ খুললেন বিস্ফোরক চন্দ্রিমা ভট্টাচার্য। গতকালের তৃণমূল ভবন নিয়ে একটা ঘটনা ঘটেছে। আমি তাড়াতাড়ি করে চলে এসেছি এমন নয়, যতক্ষণ থাকি ততক্ষণই আমি ছিলাম। আমার সঙ্গে কোনো বিধায়ক কথা বলতে আসেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওদের হাতে আমি ভবন তুলে দিয়েছি। এই কথাটা আমাকে খুব দুঃখ দিয়েছে। আমার বিশ্বাসযোগ্যতায় সন্দেহের তীর। আমি আনুগত্য সৈনিক হিসেবেই কাজ করেছি। আমারই হয়তো ভুল, আমি হয়তো দোষ করেছি। গতকালের একটা যে ঘটনা, তৃণমূল ভবন নিয়ে একটা ঘটনা ঘটেছে, যেখানে আমার সঙ্গে যারা যে বিধায়করা গিয়েছিলেন ওখানে, তাদের সাথে কোনো কথাই হয়নি, মুখোমুখি কোনো কথা, অথবা তারা আমার এখানে এসছেন, আমি যে ঘরে বসেছি সেরকমও নয়। আমি তাড়াতাড়ি করে চলে এসেছি এরকম একটা ভাবারও কোনো কারণ নেই। আমি যে সময় প্রতিদিন তৃণমূল ভবনে যাই, সেই সময় তৃণমূল ভবনে গেছি, এবং যতক্ষণ থাকি ততক্ষণের থেকেও বোধহয় আরো 10-15 মিনিট বেশি ছিলাম, কিন্তু আমার সঙ্গে কেউ কথা বলতে কোনো বিধায়ক আসেনি। তারপরে আমি বাড়ি চলে এসেছি। তারপরে আমাকে বেশ কিছুক্ষণ পরে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়, তার সাথে আমার একটা ফোনে কথা হয়, এবং তিনি আমাকে বলেন যে আমি ওদের হাতে তুলে দিয়েছি এই তৃণমূল ভবন। এটা আমাকে খুব দুঃখ দিয়েছে, কারণ আমি কি করে তুলে দেব হাতে তৃণমূল ভবন? আমার সাথে কথাও হয়নি, দেখাও হয়নি, কিছুই হয়নি। আর এটা তো আমার নিশ্চিতভাবে আমার যে বিশ্বাসযোগ্যতা, তার উপরে একটা সন্দেহ তীর, এটা সন্দেহের তীর। আর যেটা আমার আনুগত্য, আমি একেবারে অনুগত সৈনিক হয়ে কাজ করেছি সব সময়। বিগত 15 বছরে কেউ বলতে পারবে না আমারই কোনো দোষ। হয়তো আমি হয়তো ভালো করে ঠিক প্রকাশ করতে পারিনি আমার ব্যাপারটা, সেই জন্য এই কথাটা তিনি বললেন। অনুগত হলে তো গুড গার্লই হয়। কঠিন পরিস্থিতিতে দায়িত্ব দেওয়া গুড গার্লকে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে তেমন নয়। প্রশাসনিক স্তরে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে তেমনও নয়। মন্ত্রগুপ্তির জন্য সবকিছু বলা যায় না। গুড গার্ল সেটা তো অবশ্যই, যেটা আমি বলছি যে অনুগত, তাহলে অনুগত যারা তারা তো গুড গার্লই হয়। তো কিন্তু সেখানে যে দায়িত্বগুলো দেওয়ার কথা, সংগঠনে হোক চাই অন্য জায়গায় হোক, যখনই কঠিন পরিস্থিতি এসেছে তখনই সেই দায়িত্বগুলো দেয়া, কিংবা যা আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে গুড গার্লকে দিয়ে খুব অনেক কিছু দায়িত্ব দেয়া হয়েছে, আপাত দৃষ্টিতে যা মনে হয়েছে যে দায়িত্বগুলো ভীষণ গুরু দায়িত্ব প্রশাসনিক লেভেলের, সেগুলো সবসময় সঠিক নয়। এটাও তো একটা নিশ্চয়ই জানেন। আমি মন্ত্রগুপ্তির কারণে সব কথা বলবো না, কারণ আমি একটা মন্ত্রগুপ্তি নিয়েছি, তো যতবার আমি মন্ত্রিসভায় শপথ গ্রহণ করেছি, সুতরাং সেটা আমি বলবো না।
কয়েক ঘন্টা আগে বাজেট সম্পর্কে জেনেছি। আমি অর্থ দপ্তরের জিএসটি কাউন্সিলের মিটিং এ গিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ দিয়েছিলেন বলে যাওয়ার সুযোগ হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে আমাদের কথা প্রকাশ করেছি। আমি যে অর্থ দপ্তরের জিএসটি কাউন্সিলের মিটিংয়ে, যেখানে অবশ্যই সেটা আমাদের সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সেই সুযোগ দিয়েছিলেন বলেই আমার যাওয়া সম্ভব হয়েছিল। আমি কিন্তু ভারতবর্ষের মানুষের কাছে, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের মাননীয় মন্ত্রীদের কাছে এবং বিশেষ করে কেন্দ্রীয় মন্ত্রী যিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, মাননীয় শ্রদ্ধা মন্ত্রী, তার কাছে আমি আমার বাংলার যে কথা সেটা প্রকাশ করতে পেরেছি। এবং সেটা আমি বলছি তা নয়, এটা পার্লামেন্টে রেকর্ডেড আছে, কারণ তিনি পার্লামেন্টে দাঁড়িয়েও এই কথা বলেছেন। ফলে আমার যদি বলেন যে বাজেটের বাকি কি করেছি কি না করেছি, বাজেট সংক্রান্ত, বাজেটের পরে কোনো ফাইল এলো গেল কি করলো সবের ওপরে অনেক নিয়ন্ত্রণ। আমি আবারও বলছি যে এগুলো মন্ত্রগুপ্তির জন্য আমি বলছি না, কিন্তু বাজেট মানুষ দেখেছে। আপনি মাননীয় মুখ্যমন্ত্রী, এখন যিনি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে এবারের বাজেটটা ঠিক ওরকম হবে না, চন্দ্রিমা পড়ে দাও, এরকম বাজেট হবে না। আসলে তিনি জানেন, অনেক কিছু জানতেন, অথবা যারা আধিকারিক আছে তারাও হয়তো তাকে অবহিত করেছে যে ওই বাজেটটা আমি হয়তো মানুষ জেনেছে এক সময়, আমি তার কয়েক ঘন্টা আগে জেনেছি। নভোটেলে যেদিন ছেলে গিয়েছিল সেদিনই বলেছিলাম আমাকে ছেড়ে দিন। তারপরও আমাকে যা কাজ দিয়েছেন তাই করেছি। এখন হয়তো আমাকে বিশ্বাস করবেন না, গতকাল সন্ধ্যের আগেও ছেলের সঙ্গে রাজনীতি নিয়ে কথা হয়নি। উনি যা বলছেন ভেবেচিন্তেই বলছেন। উনি আমাকে কেন কোনো দিনই চেনেননি। যেদিন নভোটেলে আমার ছেলে গিয়েছিল সেই দিনই আমি গিয়ে কিন্তু আমাদের পূর্ব মুখ্যমন্ত্রীকে, তাকে আমি বলেছিলাম যে আমাকে ছেড়ে দিন। তিনি বলেছেন না, ও গেছে তুমি থাকো বলে তারপরে আমাকে যে কাজ দিয়েছেন সে কাজ করেছি। এখন উনি বিশ্বাস করবেন না, উনি হয়তো এখন যেহেতু আমার বিশ্বাসযোগ্যতাটা ওনার কাছে এখন একটা ক্ষীণ জায়গায় পৌঁছে গেছে, তাই জন্য হয়তো বিশ্বাস করবেন না। যেদিনকে নভোটেলে গেছে 22 তারিখ থেকে আজকে আমরা 4 তারিখে আছি, গতকাল 3 তারিখ সন্ধ্যের আগে অবধি আমি আমার ছেলের সাথে পলিটিক্স নিয়ে কোনো কথা বলিনি। আমার আগে আমি ওর অফিস যেটা রাস্তার ওপরে, সেখানেও গিয়ে বসতাম যখন কালীঘাট থেকে ফিরতাম অথবা ভবন থেকে ফিরতাম, আমি সেটাতেও যাইনি। আমাকে যখন ড্রাইভার জিজ্ঞেস করছে আমি বলছি না, তোর দাদা অন্য দল করে, আমি অন্য দল করি, আমি যাইনি সেই অফিসে। এটা হয়তো বিশ্বাস করবেন না, কারণ এখন আমার বিশ্বাসযোগ্যতা নেই, তা কি করা যাবে। সেটা উনি যা বলছেন উনি ভেবেচিন্তেই নিশ্চয়ই বলছেন। আমি তো বুঝতে পারছি যে এই বিশ্বাসযোগ্যতা হারানোর দোষটা আমারই। 47 বছর বয়স আমার ছেলে, তো সে সিদ্ধান্ত নিজে নেবে। প্ল্যান করা আমি কোনোদিন করিনি, তার মানে উনি আমাকে কোনোদিন চেনেননি। আমি কোথায় যোগ দেব সেটা আমার সিদ্ধান্ত। আমাকে বেঈমান ভাবলে ভাববেন, তাতে কি? আমি কোথায় যোগ দেব না দেব কি সেটা আমার সিদ্ধান্ত। উনি যদি আমাকে বেঈমান ভাবেন এত 15 বছর পরে, তাহলে ভাববেন, তাতে কিছু নেই। আমার তার প্রতি শ্রদ্ধা যা আছে সেটা আছে। চন্দ্রিমা ভট্টাচার্য আরো বলেন, তিনি বিধানসভায় গিয়েছিলেন পেনশনের কাজ নিয়ে। তিনি এতদিন বিধানসভায় যাননি। আমার মনে হয়েছে পেনশনের কাজগুলো করতে হবে, বিধানসভায় গেলে তো কোথাও বসতে হবে। আমি তো সরকার পক্ষের ঘরে গিয়ে বসবো না, আমি তো বিরোধী দলের ঘরে গিয়েই বসবো, বললেন চন্দ্রিমা ভট্টাচার্য। না, আমি ঠিক সেইভাবে কিন্তু যাইনি বিধানসভায়। আমি গিয়েছি তার আমার কোনো পেনশনের, এই যে পেনশন গুলো পেতে হবে সেই কাগজপত্রগুলো ঠিক করতে হবে, আমি এতদিন যাইনি। মানে আমি এতদিন যাইনি। এখন আমার মনে হলো যে আমি তো দল থেকে, আমি পদ থেকে আমি অব্যাহতি নিয়েছি, ফলে আমার এই টেনশনের কাজগুলো করতে হবে। আজকে বিধানসভাটা খোলা আছে সেটা জেনেছিলাম, তার কারণ হচ্ছে যে এখানে কোনো অনুষ্ঠান কর্মসূচি আছে। তো আমি সেখানে যে লোকের সাথে কথা বলবো গিয়ে, তাহলে যাবো কোথায়? বসতে তো হবে। আমি তো নিশ্চয়ই সরকার পক্ষের ঘরে গিয়ে বসবো না, আমি তো বিরোধী দলের পক্ষের ঘরে গিয়ে বসবো, তাই বুঝেছি।